গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আপনাদের জন্য আছে চার্লস ডিকেন্সের উপন্যাস আ টেল অফ টু সিটিজ এর তৃতীয় পর্ব। 6 বছর হয়ে গেল চার্লসের সাথে বিয়ে হয়েছে লুসির, কিন্তু আজও লুসি জানে না চার্লসের আসল পরিচয়। জানেন শুধু ডাক্তার ম্যানেট। বিয়ের দিন ডাক্তার ম্যানেটকে নিজের পরিচয় দিয়েছিল চার্লস। শুনে ভীষণ মুষড়ে পড়েছিলেন ডাক্তার ম্যানেট। বিয়ে ভেঙে দেওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু পারেননি শুধু মা মরা মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তাই পরম শত্রুর ভাইপোকে মেয়ে জামাই বলে মেনে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে চার্লসকে সাবধান করে দিয়েছিলেন সে যেন তার আসল পরিচয় লুসিকে না জানায়, এমনকি মিস্টার লরিকেও না। কথা রেখেছে চার্লস। লন্ডনে সোহপল্লীর এক বাড়িতে সুখের ঘর বেঁধেছে ওরা। ফুটফুটে একটা মেয়েও হয়েছে। মা বাবা আদর করে ডাকে ছোট লুসি। এই তিনজনের সুখী পরিবার। তবে পরিবারের সদস্য না হয়েও আরেকজন আছে অতি আপনজন। তিনি হলেন মিস্টার জার্ভিস লরি, টেলসন্স ব্যাংকের কর্ণধার। মিস্টার লরি ছাড়া আরও একজন শুভাকাঙ্ক্ষী আছে ওদের। সে হলো সিডনি কার্টন। তবে খুব কম আসে সে। ছোট্ট লুসির সাথে তার বেজায় ভাব। ছোট্ট লুসিও তাকে খুব পছন্দ করে। হাত নেড়ে মাথা দুলিয়ে কথা বলে কার্টনের সঙ্গে। কার্টনের এই আসা যাওয়াকে স্বাভাবিক বলে মেনে নিয়েছে লুসি। বিয়ের পর কার্টন যখন প্রথম এই বাড়িতে এলো সেদিন চমকে উঠেছিল, কিন্তু চার্লস জানিয়েছিল উষ্ণ অভ্যর্থনা। নবদম্পতিকে শুভেচ্ছা জানাবার পর চার্লসকে একপাশে ডেকে নিয়ে গেল কার্টন। বলল, আমরা কি বন্ধু হতে পারি না মিস্টার চার্লস? যেদিন আপনি আমাকে প্রাণে বাঁচালেন সেদিন থেকেই তো আপনাকে বন্ধু বলে মেনে নিয়েছি। আজ এতদিন পরই কথা বলছেন কেন? কারণ আছে মিস্টার চার্লস। আমি লোক ভালো নই। মানুষ আমাকে লম্পট চরিত্রহীন মাতাল বলে জানে। এ জগতে আমার কেউ নেই মিস্টার চার্লস। আমার কোথাও যাবার জায়গা নেই। কে বলেছে আপনার যাওয়ার জায়গা নেই? আপনি আমাদের বাড়িতে আসবেন, যখন খুশি আসবেন। আপনাকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবেই জানি। আমরা মানে? আমি আর লুসি। লুসির কাছে আপনার কথা অনেক শুনেছি। কি শুনেছেন মিস্টার চার্লস? শুনেছি আপনি খুব ভালো লোক। মানুষের জন্য যা করেন নিঃস্বার্থভাবে করেন। আর কি বলেছে? আরও অনেক কথা। অন্যদিন শুনবেন। আবার আসছেন তো? আসব। আপনার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। কেউ আমার সাথে এইভাবে কথা বলে না। আজ মনে হচ্ছে জগতে আমি একা নই। নিশ্চয়ই আসবো মিস্টার চার্লস। কথা রেখেছে সিডনি কার্টন। তারপর থেকে গত 6 বছরে অনেকবার এ বাড়িতে এসেছে সে। কথা রেখেছে লুসিও। সে আলাপের কথা আজ পর্যন্ত কাউকে বলেনিও। এদিকে লুসি আর চার্লসের সংসারে যখন সুখ স্বাচ্ছন্দ্যের কমতি নেই, ওদিকে ফ্রান্সের আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। জনজীবনে গুমড়ে উঠেছে অসন্তোষ। বুঝতে পারল বিপ্লবীরা অনেক দিনের জমে থাকা মেঘ এবার আর বাষ্প হয়ে মিলিয়ে যাবে না। প্যারিস, জুলাই 14, 1789। সকাল থেকে ডেফার্সদের মদের দোকানের সামনে জড়ো হতে শুরু করেছে হাজারে হাজারে হতশ্রী ছিন্নমূল মানুষ। মুহুর্মুহু স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে তারা। অত্যাচারী রাজারানী নিপাত যাক, অভিজাত শ্রেণী নিপাত যাক। সবার হাতে অস্ত্র। যে যা পেয়েছে তাই নিয়ে ছুটে এসেছে। ছোরা, বন্দুক, কোদাল, কোড়াল, বাঁশের লাঠি, লোহার ডান্ডা, কোনো কিছুই বাদ যায়নি। যে কিছুই পায়নি সে রাস্তার পাশ থেকে কুড়িয়ে নিয়েছে ইট বা পাথর। রক্ত চেপেছে যেন সেন্ট আন্তোয়ানের প্রত্যেকটা নারী পুরুষের মাথায়। উত্তেজনায় দপদপ করছে তাদের শিরা উপশিরা। টকটকে লাল চোখে জলজল করছে প্রতিহিংসার আগুন। ডেফার্সের দোকানকে কেন্দ্র করে ঘুরছে উন্মত্ত জনতা। সকাল থেকেই ভীষণ ব্যস্ত ডেফার্স। কাউকে হুকুম দিচ্ছে, কাউকে অস্ত্র দিচ্ছে, কারো বা অস্ত্র কেড়ে নিচ্ছে। কাউকে সামনে টানছে, কাউকে আবার হটিয়ে দিচ্ছে, কাউকে শাসন করছে। সব ব্যাপারে ডেফার্স। চরকির মতো ঘুরছে সে আর চিৎকার করছে, জ্যাক 1, তুমি আমার কাছে থাকো। জ্যাক 2, তুমি একটা দেশপ্রেমিক দলের নেতৃত্ব গ্রহণ করো। জ্যাক 3, তুমি তোমার দলবল নিয়ে গিয়ে যাও। অস্ত্র বিলি করা শেষে চারপাশে তাকালো ডেফার্স। আমার স্ত্রী কই? এই যে এখানে, মেয়েদের নেতৃত্ব নিয়েছি আমি। আজ আর সেলাই করছে না মাদাম ডেফার্স। তার ডান হাতে একটা কুড়াল, কোমর বন্ধে ঝুলছে পিস্তল আর একটা ছোরা। এগিয়ে চলো। হাতের মুঠো উঁচিয়ে চিৎকার করে উঠল ডেফার্স। দেশপ্রেমিক বন্ধুগণ, আমরা প্রস্তুত। চলো বাস্তিলের পথে।
চলো চলো! ক্রুদ্ধ গর্জনে ফেটে পড়ল শত সহস্র বিপ্লবী। পর মুহূর্তে একটা ঢেউ উঠল উন্মত্ত জনতার সাগরে। সামনে যা কিছু পেল সব ভেঙে গুড়িয়ে দিয়ে এগিয়ে চলল সেই ঢেউ বাস্তিলের দিকে। ওদিকে তখন একটানা পাগলা ঘণ্টা বেজে চলছে দুর্গে। তরুণে তরুণে বাজছে ঢোল। সতর্ক করা হচ্ছে কারারক্ষীদের। কিন্তু থামল না উন্মত্ত জনতার ঢল। ঝাঁপিয়ে পড়ল বাস্তিল দুর্গের উপর। কারারক্ষীদের গুলিতে, কামানের গোলায় ঢলে পড়ল শত শত তাজা প্রাণ। তাদের রক্তের উপর দিয়েই এগিয়ে গেল অন্যরা। গভীর পরিখা, টানা সেতু, নিরেট পাথরের দেয়াল কোনো কিছুই থামাতে পারল না মুক্তিপাগল জনতাকে। মৃত্যুকে তুচ্ছ মনে করে একের পর এক বাধা পেরিয়ে ঘিরে ফেলল দুর্গটাকে। টানা গাড়িতে করে খড় আনা হলো। সেই খড়ে আগুন ধরিয়ে ঠেলে দেয়া হলো দেয়ালের দিকে। মশাল জ্বালিয়ে ছুঁড়ে মারা হলো দুর্গের ভেতর। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার আড়ালে হারিয়ে গেল দুর্গের বেশিরভাগ অংশ। এভাবেই কেটে গেল ঘণ্টা দুয়েক। বিন্দুমাত্র হতাশা আসেনি বিপ্লবীদের মনে। অটুট মনোবল তাদের। ডেফার্সকে তো চেনাই যাচ্ছে না। বারুদে কালো হয়ে গেছে আপাদমস্তক। ঠিক পেশাদার গোলন্দাজের মতো দক্ষ হাতে কামান দেখে চলেছে। আর উৎসাহ দিচ্ছে সঙ্গীদের। সাবাস বন্ধুগণ, এগিয়ে চলো, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মাদাম ডেফার্সও কম যাচ্ছে না। প্রাণপণ লড়ে যাচ্ছে সেও। একটু পরপরই চিৎকার করে উঠছে, মেয়েরা, দেখিয়ে দাও তোমরাও পুরুষের চেয়ে কম নও। দেখিয়ে দাও তোমরা লড়তে জানো। কেটে গেল আরো 2 ঘন্টা। বিপ্লবীদের মুহুর্মুহু আক্রমণে বেসামাল হয়ে পড়েছে কারারক্ষীরা। চারপাশে অস্ত্রের ঝনৎকার আর লাখো জনতার গর্জন শুনে বুকে কাঁপন ধরেছে তাদের। আক্রমণের চেয়ে প্রতিরক্ষার কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছে তারা। অবিরাম কামান দিকে চলেছে বিপ্লবীরা। হঠাৎ একটা গোলার আঘাতে শেকল ছিঁড়ে নেমে এলো একটা টানা সেতু। খুশিতে চিৎকার করে উঠল বিপ্লবীরা। ঝড়ের বেগে সেতু পেরিয়ে ঢুকে পড়ল দুর্গে। সামনে যাকে পেল তাকেই হত্যা করল। যা কিছু পেল তাতে আগুন ধরালো। নিরুপায় হয়ে সাদা নিশান ওড়ালো কারারক্ষীরা। পতন হলো বাস্তিল দুর্গের। ফরাসি সরকারের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ, যার রুদ্ধ কারাকক্ষগুলোতে বছরের পর বছর ধরে গুমড়ে কেঁদেছে বন্দি মানুষের নিরুদ্ধ বেদনা। টানা সেতুগুলো সব নামিয়ে দেয়া হলো। কিছুক্ষণের মধ্যে ভরে গেল দুর্গ প্রাঙ্গণ। ধাক্কা খেতে খেতে ভেতরে ঢুকলো ডেফার্স। ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালো। কাছেই দেখতে পেল জ্যাক 3কে। অস্ত্র উঁচিয়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। মাদাম ডেফার্সকে দেখা গেল একটু দূরে একদল মেয়ে নিয়ে ভেতরে ঢুকছে। এরই মধ্যে দুর্গের কর্মকর্তার রক্ষীদের এনে জড়ো করা হয়েছে চত্বরে। তাদের অস্ত্রপাতি সব কেড়ে নেওয়া হয়েছে। শাসানো হচ্ছে। কোনোরকম চালাকির চেষ্টা করা হলেই হত্যা করা হবে। দুহাতে ভিড় ঠেলে এগিয়ে এলো ডেফার্স। এক কারা কর্মকর্তার কলার চেপে ধরে বলল, 105 উত্তর টাওয়ারে নিয়ে চল আমাকে, এক্ষুনি। যাচ্ছি, ভয়ে কাঁপতে কাঁপতে বলল লোকটা। কিন্তু ওই সেলে কেউ নেই এখন। না থাকুক, পথ দেখাও। আসুন মুসিয়ে। একটা জ্বলন্ত মশাল উঁচিয়ে ধরে কক্ষের পর কক্ষ, দরজার পর দরজা পেরিয়ে এগিয়ে চলল কারা কর্মকর্তা। পেছনে ডেফার্স আর জ্যাক 3। বার কয়েক ডানে বায়ে মোড় নিয়ে প্রায় অন্ধকার একটা করিডোরে পৌঁছল তারা। করিডোরের মাথায় খাড়া সিঁড়ি। ওপরে উঠল সেই সিঁড়ি বেয়ে। এগুলো কিছু দূর, আবার নিচে নামা, আবার হাঁটা। অবশেষে একটা দরজার সামনে এসে দাঁড়ালো কর্মকর্তা। দরজাটা বন্ধ, তবে তালা নেই। ধাক্কা দিয়ে খুলে ফেলল দরজা। মাথা নিচু করে ভেতরে ঢুকে বলল, এই হলো 105 উত্তর টাওয়ার। ডেফার্স আর জ্যাক 3 ঢুকলো ভেতরে। ছোট্ট একটা কুঠুরি। দেয়ালগুলো কালচে হয়ে গেছে। একপাশে একটা চিমনি, তার নিচে চুল্লি। অন্য পাশে একটা টুল, একটা টেবিল আর একটা খড়ের বিছানা। মশালটা আস্তে আস্তে দেয়াল ঘেঁষে এগিয়ে নাও, কারা কর্মকর্তাকে আদেশ করল ডেফার্স। দেয়ালগুলো ভালো করে দেখতে চাই। নিঃশব্দ আদেশ পালন করলো কারা কর্মকর্তা। তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বোলাতে লাগলো ডেফার্স। থামো! হঠাৎ চিৎকার করে উঠল সে। এদিকে এসো জ্যাক, দেখো কি লেখা রয়েছে এখানে, আলেকজান্ডার ম্যানেট। এগিয়ে এসে নামটা পড়ল জ্যাক। হ্যাঁ, তাই তো। নামের নিচে কি লেখা দেখো, এক হতভাগ্য চিকিৎসক। আর কোনো সন্দেহ নেই, এ লেখা তিনিই লিখেছেন।
পাথরে আঁচড় কেটে দিন তারিখের হিসাবও রেখেছিলেন। তোমার হাতে কি ওটা, জ্যাক? শাবল? তাও তো এদিকে। শাবলের 2-3 আঘাতেই টুকরো টুকরো হয়ে গেল ঘুণে ধরা টুল আর টেবিল। টুকরোগুলো ভালো করে দেখো, জ্যাক। বিছানাটাও কেটে দেখো, কিছু থাকতে পারে খড়ের ভেতর। এবার চিমনির গায়ে আঘাত করতে শুরু করলো ডেফার্স। কয়েক ঘা মারতেই খসে পড়ল চুন সুরকির টুকরো। নেড়ে চেড়ে পরীক্ষা করলো সেগুলো। তারপর একটা গর্ত করে হাত ঢুকিয়ে দিল চিমনির ভেতর। হাতটা নাড়াচাড়া করতেই কি যেন ঠেকলো আঙুলে। কাগজের মতোই মনে হলো। হ্যাঁ, তাই তো, এক তাড়া কাগজ। মুঠো করে বের করে আনলো তাড়াটা, দ্রুত চালান করে দিল পকেটে। তারপর ঘুরে তাকালো জ্যাক 3-এর দিকে। পেলে কিছু? না। চলো তাহলে। বেরিয়ে গেল ওরা। দুর্গের প্রাঙ্গণে হাকডাক করে ডেফার্সকে খুঁজছে বিপ্লবীরা। বাস্তিলের গভর্নরকে আটক করেছে তারা। উর্দি পরা এক বৃদ্ধকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে উন্মত্ত জনতা। ডেফার্সকে দেখেই চিৎকার করে উঠল মাদাম ডেফার্স। এর নির্দেশেই গুলি চালিয়েছে রক্ষীরা। কি শাস্তি দেওয়া হবে একে? নিজের গলার কাছে হাত নিয়ে পোঁচ দেওয়ার ভঙ্গি করল ডেফার্স। সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ল বিপ্লবীরা। টু শব্দটি করারও সুযোগ পেল না গভর্নর বেচারা। মাটিতে লুটিয়ে পড়ল তার নিষ্প্রাণ দেহ। মাদাম ডেফার্স এগিয়ে এলো এবার। মৃত গভর্নরের বুকের উপর একটা পা রেখে দাঁড়ালো। তারপর ঝুঁকে হাতের ছোড়াটা ঘ্যাচ করে চালিয়ে দিল মৃতদেহের গলায়। 2-3 পোঁচে আলাদা হয়ে গেল মুন্ড। খুশিতে চিৎকার করে উঠল বিপ্লবীরা। ওই লণ্ঠনটা নামিয়ে আনো কেউ। পথের পাশে একটা খুঁটির দিকে তাকিয়ে বলল মাদাম ডেফার্স। দৌড়ে গেল একজন, খুঁটি থেকে নামিয়ে আনলো লণ্ঠনটা। সেই লণ্ঠনের সাথে বেঁধে দেয়া হলো গভর্নরের রক্তঝরা মুন্ড। লণ্ঠনটা আবার তুলে দেয়া হলো খুঁটির মাথায়। বাতাসের দোল খেতে লাগলো মুন্ডটা। নিচে উল্লাসে ফেটে পড়ল জনসমুদ্র। যুগের পর যুগ অত্যাচারিত, অপমানিত আর বঞ্চিত জনতার সেই প্রতিহিংসা লেখা হয়ে রইল রক্তের অক্ষরে। এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল মাদাম ডেফার্স। জ্বলে উঠল ফরাসি বিপ্লবের আগুন। এবার আর লাল মদে নয়, রক্তে রাঙা হয়ে উঠবে সেন্ট আন্তোয়ানের পথঘাট। বিপ্লবের বিস্ফোরণে কেঁপে উঠল ফরাসি দেশ। উগ্র থেকে উগ্রতর হতে লাগলো বিপ্লবীরা। কঠিন আঘাত হানল তারা রাজপ্রাসাদে, সম্পদ ফেনিল উচ্ছ্বসিত জীবনে। মার্কুইস অফ এভরেমদের জমিদারিও রক্ষা পেল না। এক রাতে আগুন লাগলো সেতোয়। গ্রামের লোকজন ঠায় দাঁড়িয়ে দেখল সে আগুন। আর ওকে জিজ্ঞেস করতে লাগলো, আগুনটা 40 ফুট উঁচুতে উঠেছে তো? লন্ডন 1792। 3টি বছর পেরিয়ে গেছে ফ্রান্সে বিপ্লব শুরু হওয়ার পর। দিন বদলের সাথে সাথে বেড়ে গেছে টেলসন্স ব্যাংকের ব্যস্ততা। প্রতিদিনই নতুন নতুন লোক পালিয়ে আসছে লন্ডনে। এদের মধ্যে রয়েছে জমিদার, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, অভিজাত শ্রেণী। কোনো মতে প্রাণ হাতে করে পালিয়ে এসেছে এরা। এসেই প্রথমে যোগাযোগ করে টেলসন্স ব্যাংকের লন্ডন শাখায়। এদের অনেকেরই হিসাব ছিল প্যারিস শাখায়। পুরনো সম্পর্কের সূত্রে ঋণ দেয়া হয় তাদের। অনেকে আসে নতুন ঋণ পাবার আশায়, কেউ আবার আসে পরিচিত বন্ধু বান্ধবের সাক্ষাৎ পাওয়া যাবে সেই আশায়। পলাতক ফরাসি মাত্রই জানে লন্ডনে তাদের সম্মিলন স্থান হচ্ছে টেলসন্স ব্যাংক। পলাতক কোনো ফরাসিকে চিঠি দেওয়ার দরকার হলে এখানেই আসে প্রথমে। তাই সর্বশেষ খবর বা চিঠিপত্রের আশায় প্রতিদিনই ভিড় জমায় তারা। বিশেষ কোনো খবর থাকলে ব্যাংক তা কাগজে লিখে সেটা দেয় জানালার সাথে। এক পড়ন্ত বিকেলে নিজের ডেস্কে বসে আছেন মিস্টার জার্ভিস লরি। পাশেই দাঁড়ানো চার্লস ডার্নে। নিচু স্বরে আলাপ করছে দুজন। এই পরিস্থিতিতে আপনার ফ্রান্স যাওয়া ঠিক হবে না, বলল চার্লস। কেন, আমি কি বুড়ো হয়ে গেছি? না, আমি ঠিক তা বোঝাতে চাইনি। আমি বলতে চাইছি যে প্যারিস আপনার জন্য নিরাপদ নয়। দেখো চার্লস, আমি তো একে ব্রিটিশ, তার উপর আবার 80 বছরের বুড়ো। আমাকে মারবে কেন ওরা? তাহলে আমিও যাব আপনার সঙ্গে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো ফরাসি, তোমাকে হাতে পেলে ছেড়ে দেবে ওরা? ফরাসি বলি তো যেতে চাইছি। ফরাসি ছাড়া হতভাগ্য ফরাসিদের ব্যথা কে বুঝবে? তোমার কিছু হলে লুসির কি হবে ভেবে দেখেছ? ওর জন্য হলেও যাওয়া চলবে না তোমার। বাচ্চাটার কথাও ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না, কিন্তু আপনিও যেতে পারবেন না। আমার ব্যাপারটা ভিন্ন। এই সংকটময় মুহূর্তে ব্যাংকের একজন অভিজ্ঞ লোক থাকা দরকার। অতি জরুরি কিছু কাগজপত্র হেফাজত করতে হবে।
ওগুলো ধ্বংস হয়ে গেলে ব্যাংকের সর্বনাশ হয়ে যাবে। 60 বছর ধরে কাজ করছি এই প্রতিষ্ঠানে, আজ এই উপকারটুকু করতে পারবো না? তাহলে কি একাই যাচ্ছেন না কাউকে সঙ্গে নেবেন? জেরি যাবে সাথে। মিস্টার লরির কথা শেষ না হতেই এক কর্মচারী ঢুকলো কক্ষে, একটা খাম রাখলো টেবিলে। খামের উপর প্রাপকের নাম ঠিকানা দেখে চমকে উঠল চার্লস। মাথাটা বো করে ঘুরে উঠল। লেখাটা ইংরেজি করলে দাঁড়ায়, অতি জরুরি, মার্কুইস সেন্ট আভগামদ অফ ফ্রান্স, প্রযত্নে মেসার্স টেলসন্স অ্যান্ড কোং, ব্যাংকার্স, লন্ডন। প্রাপকের কোনো খোঁজ পেলেন স্যার? জিজ্ঞেস করল কর্মচারী। না, মিস্টার লরি বললেন, এখানে যারা আসা যাওয়া করে তাদের সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ চেনে না এই ভদ্রলোককে। আমি চিনি, আমি পৌঁছে দেব। খামটার দিকে তাকিয়ে বলল চার্লস। হ্যাঁ, তবে তো ভালোই হয়। বলতে বলতে খামটা তুলে দিলেন চার্লসের হাতে। ব্যাংক থেকে বেরিয়ে এলো চার্লস। নির্জন একটা জায়গায় এসে চিঠিটা পড়তে শুরু করল। অ্যাবি কারাগার, প্যারিস, জুন 21, 1792। মিসিয়ে, আজ আমি কারাগারে বন্দী। আমার অপরাধ, আমি নাকি আপনার নির্দেশে জনগণের বিরুদ্ধে কাজ করেছি। এই অপরাধে আমার মৃত্যুদণ্ড হতে পারে। আপনি যতদিন মার্কুইস ছিলেন ততদিন প্রজাদের কাছ থেকে কোনো রকম খাজনা আদায় করা হয়নি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। শুধু বলে আমি একজন দেশত্যাগীর পক্ষে কাজ করছি। ওরা আমার ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছে, আপনাদের শ্যাতও জ্বালিয়ে দিয়েছে। আমি জানি আমার একমাত্র অপরাধ, আমি আপনার প্রতি বিশ্বস্ত থেকেছি। আশা করি আপনিও আমার প্রতি বিশ্বস্ত থাকবেন। নসিয়ে, আপনার কাছে আমার মিনতি, আপনি আমাকে সাহায্য করুন, এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করুন। আপনার বিশ্বস্ত গ্যাবেল। চিঠিটা পড়ে মুষড়ে পড়ল চার্লস। এভরেমত জমিদারির এক বিশ্বস্ত কর্মচারী আজ বিনা অপরাধে দণ্ডিত হতে যাচ্ছে। ওর নির্দেশে জমিদারি আগলে রেখেছিল বেচারা, এই হলো তার অপরাধ। আজ প্রভুর অপরাধে ভৃত্যের প্রাণ যেতে বসেছে। হঠাৎ সিদ্ধান্ত নিল চার্লস, নিরপরাধ গ্যাবেলকে বাঁচাতে হবে। প্যারিস যেতে হবে ওকে, যে কোনো উপায় হোক মুক্ত করতে হবে গ্যাবেলকে। ব্যাংকে ফিরে এলো চার্লস। একটা গাড়ি দেখতে পেল ব্যাংকের সামনে। জেরি ক্রাঞ্চার অপেক্ষা করছে পাশে। ভেতরে ঢুকে দেখল মিস্টার লরিও বেরোবার জন্য তৈরি। চিঠিটা পৌঁছে দিয়েছি, বলল চার্লস। লিখিত কোনো জবাব দেননি উনি, তবে মৌখিক একটা সংবাদ পৌঁছে দিতে অনুরোধ করেছেন আপনাকে। পারবেন? পারব, বললেন মিস্টার লরি, যদি বিপজ্জনক কিছু না হয়। বিপজ্জনক কিছু নয়, অ্যাবি কারাগারে এক বন্দীকে একটা খবর পৌঁছে দিতে হবে। নাম কি লোকটার? জিজ্ঞেস করলেন মিস্টার লরি। গ্যাবেল। খবরটা কি? মামুলি খবর, বলতে হবে তিনি খবর পেয়েছেন, খুব শিগগিরই আসবেন। ঠিক আছে, দরজার দিকে যেতে যেতে বললেন মিস্টার লরি, খবরটা পৌঁছে যাবে গ্যাবেলের কাছে। গভীর রাতে দুটো চিঠি লিখল চার্লস। লুসিকে একটা, অন্যটা ডাক্তার ম্যানেটকে। দুটো চিঠিতেই প্যারিস যাওয়ার কারণ বিস্তারিতভাবে জানালো। পরের দিনটা খুব কষ্টে কাটালো চার্লস। মনের কথা কাউকে না বলার কষ্ট। সন্ধ্যার পর বাচ্চাটার গালের ঠোঁট ছুঁয়ে বেরিয়ে পড়ল। ভাবখানা যেন একটু হাওয়া খেতে বেরোচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। একজন বিশ্বস্ত লোকের কাছে চিঠি দুটো দিয়ে অনুরোধ করল সে যেন মাঝরাতের কিছু আগে ডাক্তারের বাড়িতে চিঠি দুটো পৌঁছে দেয়। ফ্রান্সের মাটিতে পা দিয়ে চমকে উঠল চার্লস। চমকে ওঠার কথাই, এ যেন অন্যরকম ফ্রান্স, অচেনা ফ্রান্স। গ্রামের মুখে মুখে, শহরের তরুণে তরুণে চৌকি, পাহারায় লাল টুপি সশস্ত্র বিপ্লবী। সবাইকে থামাচ্ছে তারা, জিজ্ঞাসাবাদ করছে, কাগজপত্র পরীক্ষা করছে, তারপর ইচ্ছে হলে ফিরিয়ে দেয়, নয়তো এগিয়ে যেতে বলে। সবই চলে তাদের মর্জি মাফিক। এই হলো 1792 সালের নতুন ফরাসি সাধারণতন্ত্রের চেহারা। এইরকম গোটা বিশেক চৌকি পেরিয়ে এক সরাইখানায় পৌঁছল চার্লস। ক্লান্ত শরীর, খেয়ে দিয়ে শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ এক ধাক্কায় ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসল। দেখল এক অফিসারের সাথে দুই বিপ্লবী দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। সবার মাথায় লাল টুপি, হাতে অস্ত্র। ওদের সাথে প্যারিস যেতে হবে তোমাকে, ওরা তোমাকে এসকর্ট করে নিয়ে যাবে, তবে এই জন্য পথ খরচ দিতে হবে, বলল অফিসার। আমি তো প্যারিসেই যাচ্ছি, একাই যেতে পারবো, রক্ষী লাগবে না, চার্লস বলল। চুপ,
গর্জে উঠল এক রক্ষী। পিস্তলের বাট দিয়ে সজোরে এক ঘা বসিয়ে দিল বিছানায়। একদম চুপ, আমরা যা বলবো তাই হবে। ভয়ে আর কথা বলল না চার্লস। নিঃশব্দে বেরিয়ে এলো ওদের সাথে। ওখান থেকে একটা চৌকিতে নিয়ে যাওয়া হলো ওকে। বেশ কয়েকজন বিপ্লবী দেখতে পেল সেখানে। সবার মাথায় লাল টুপি। কেউ ধূমপান করছে, কেউ মদ খাচ্ছে, কেউ বা আগুনের পাশে কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে। ঘণ্টা তিনেক বসে রইল সেখানে। ভোর রাতে চার্লসকে ঘোড়ায় চাপিয়ে রওনা হলো দুই অশ্বারোহী। চার্লসের আগে চলল একজন, আরেকজন পেছনে। সূর্য ওঠার আগ পর্যন্ত চলল ওরা। তারপর কিছুক্ষণ বিশ্রাম, আবার পথ চলা, আবার বিশ্রাম। অবশেষে বিকেলের দিকে পৌঁছল বোভেয়া শহরে। সশস্ত্র দুই লাল টুপি অশ্বারোহী থাকায় নিজেকে নিরাপদই ভাবছিল চার্লস। পথে কোনো ঝামেলা হয়নি, চৌকিতেও থামতে হয়নি। কিন্তু বিপত্তি দেখা দিল শহরে পৌঁছা মাত্র। ছোটখাটো একটা ভিড় জমে গেল চারদিকে। চেঁচিয়ে উঠল কয়েকজন, ধর ওকে, ধর ওই দেশত্যাগীকে। না না, আমি দেশত্যাগী নই, আমি স্বেচ্ছায় দেশে ফিরে এসেছি। তুই নিশ্চয়ই দেশত্যাগী, চিৎকার করে উঠল এক কামার। লোহা পেটানো হাতুড়ি নিয়ে তেড়ে এলো। দ্রুত এক বৃদ্ধ ছুটে এলো, দুজনের মাঝে এসে দাঁড়ালো, বলল, হোক না ও দেশত্যাগী, দেখছো না রক্ষীর ওকে প্যারিস নিয়ে যাচ্ছে, সেখানে ওর বিচার হবে। বিচার হবে? ভেংচি কাটার মতো করে বলল কামার। হাতুড়িটা দোলাতে লাগলো বাতাসে, যেন কল্পনায় কাউকে আঘাত করছে। নিশ্চয়ই দেশদ্রোহের অভিযোগে? হ্যাঁ হ্যাঁ, বিচার হবে, সমস্বরে চিৎকার করে উঠল জনতা। দেশদ্রোহের অভিযোগে বিচার হবে। ভুল করছো তোমরা বন্ধুরা, শান্তভাবে বলল চার্লস। আমি দেশদ্রোহী নই। ফের মিথ্যে কথা, নতুন আইন অনুযায়ী নিশ্চয়ই তুই দেশদ্রোহী, এখানেই তোর বিচার করব আমরা। হ্যাঁ হ্যাঁ, দেশদ্রোহী, কামারের সঙ্গে সুর মেলালো জনতা। এগিয়ে আসছে তারা, এখনই ঝাঁপিয়ে পড়বে চার্লসের উপর। কিন্তু বৃদ্ধতা হতে দিল না। ছো মেরে চার্লসের হাত থেকে লাগাম কেড়ে নিয়ে ঢুকে পড়ল পাশের সরাইখানার প্রাঙ্গণে। দুই রক্ষীও ঢুকে পড়ল ওদের পেছনে। মুহূর্তের মধ্যেই আবার ছুটে এলো বৃদ্ধ, বন্ধ করে দিল লোহার ফটক। বাইরে কিছুক্ষণ হম্বিতম্বি করল জনতা, ইট পাটকেল ছুড়ল বন্ধ ফটকের উপর, তারপর চলে গেল। গভীর রাতে সরাইখানা থেকে বেরোল চার্লস আর দুই রক্ষী। রওনা হলো রাজধানীর পথে। ঘণ্টার পর ঘণ্টা অবিরাম চলার পর সকালে পৌঁছল প্যারিসের উপকণ্ঠে। বিপ্লবীদের বড় একটা চৌকি রয়েছে এখানে। থামতে হলো ওদের। বন্দির কাগজপত্র কোথায়? জানতে চাইল এক কর্মকর্তা। বন্দি? বিস্ময় ফুটে উঠল চার্লসের কণ্ঠে। আমি বন্দি নই, আমি ফরাসি নাগরিক। এই দুই রক্ষী আমাকে এসকর্ট করে নিয়ে এসেছে, এই জন্য টাকা দিয়েছি ওদের। কোথায় কাগজপত্র? এক রক্ষীর দিকে তাকিয়ে আবার বলল কর্মকর্তা। মাথার টুপি খুলে নিয়ে একটা চিঠি বের করল রক্ষী। এই নিন। গ্যাবেলের লেখা চিঠিটা পড়তে পড়তে কপালে ভাঁজ পড়ল কর্তার। সবিষয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল চার্লসের দিকে, তারপর দুই রক্ষীকে উদ্দেশ্য করে বলল, খেয়াল রেখো ওর দিকে। ভেতরে চলে গেল সে। প্রায় আধ ঘন্টা পর ভিড়ল কর্মকর্তা। চার্লসকে আদেশ করল, এসো আমার সাথে। একটু এগিয়েই আবার ঘুরে দাঁড়ালো, রক্ষীদের বলল, তোমরা এবার যেতে পারো, বন্দি এখন থেকে আমাদের জিম্মায় থাকবে। চার্লসকে নিয়ে ঘরে ঢুকল লোকটা। মদের গন্ধ আর তামাকের ধোঁয়ায় ভারী হয়ে রয়েছে ঘরের বাতাস। বেশ কজন বিপ্লবী সৈনিক দেখা গেল সেখানে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ জেগে, কেউ ঘুমিয়ে। এক পাশে একটা ডেস্ক, ডেস্কের পেছনে রুক্ষ চেহারার এক কর্মকর্তা। দেফার্স? চার্লসকে নিয়ে যে লোকটা ঘরে ঢুকেছে তার দিকে তাকিয়ে বলল চৌকি কর্মকর্তা। এই তাহলে দেশত্যাগী এভরেমদ? হ্যাঁ, বলল দেফার্স। তোমার স্ত্রী কোথায়? লন্ডনে। তুমি এখন আমাদের হাতে বন্দি এভরেমদ, তোমাকে লাফোর্স কারাগারে নিয়ে যাওয়া হবে। আমার অপরাধ? প্রায় চেঁচিয়ে উঠল চার্লস। নতুন আইন করেছি আমরা, অপরাধের তালিকাও নতুনভাবে করা হয়েছে। দয়া করে আমার কথাগুলো একটু শুনুন। আমার এক ভাই একটা চিঠি লিখেছে আমাকে, আপনার সামনে রাখা সেই চিঠিটা। সে আমার সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করতে আমার ফ্রান্সে আসা। নিশ্চয়ই তার সাথে দেখা করার অধিকার আমার আছে? না, দেশত্যাগীদের কোনো অধিকার নেই। দেফার্সের দিকে তাকালো কর্মকর্তা। নিয়ে যাও বন্দিকে।
বিশাল এক বাড়ির একাংশ নিয়ে টেলসন্স ব্যাংকের প্যারিস শাখা। এককালে নামকরা এক অভিজাতের বাড়ি ছিল ওটা। বিপ্লব শুরু হলে নিজের চাকরের ছদ্মবেশে পালিয়ে যান ভদ্রলোক। তখন থেকেই বিপ্লবীদের দখলে চলে যায় বাড়িটা। এর চারদিকে রয়েছে উঁচু প্রাচীর, মজবুত লোহার ফটক। এক কথায় নিরাপত্তার দিক থেকে বাড়িটা সুরক্ষিত। এই জন্য প্যারিসে এলে ও বাড়িতেই ওঠেন মিস্টার লরি। তিনি ইংরেজ, বিদেশি, সুতরাং বিপ্লবের এই দাঙ্গা হাঙ্গামার মাঝখানেও তিনি খানিকটা নিরাপদ। মিস্টার লরির এখানে ওঠার আরেকটা কারণ আছে, তা হলো ব্যাংকের কাছাকাছি থাকা। কখন কি ঘটে যায়। সেপ্টেম্বরের ৩ তারিখ, নির্জন ঘর, আগুনের পাশে বসে রয়েছেন মিস্টার লরি। ভীষণ উদ্বিগ্ন মনে হচ্ছে তাকে। একটু পরপরই বাইরে থেকে ভেসে আসছে বিপ্লবীদের হাঁকডাক, চিৎকার। অনেকক্ষণ ধরে শুনছেন, তারপর হঠাৎই যেন কানে এলো একটা অন্যরকম আওয়াজ, কেমন ঘর ঘরে, যান্ত্রিক। কান খাড়া করে বোঝার চেষ্টা করলেন, কিন্তু বুঝতে পারলেন না কিসের শব্দ। শেষে উঠে দাঁড়ালেন, জানালার কাছে গিয়ে উঁকি দিলেন। যা দেখলেন তাতে চোখ কপালে উঠল তার। বাড়ির প্রাঙ্গণে দুটো খুঁটির সাথে বাঁধা দুটো জ্বলন্ত মশাল, তার নিচে দুই খুঁটির মাঝখানে প্রকাণ্ড একটা শান দেওয়ার পাথর। হাতল ঘোরাবার সঙ্গে সঙ্গে বনবন করে ঘুরছে পাথরের চাকতি। নিষ্ঠুর চেহারার এক লোক শানিয়ে দিচ্ছে অস্ত্রগুলো। লোকজন আসছে আর যাচ্ছে, সবার হাতেই কোনো না কোনো অস্ত্র, তলোয়ার, ছোরা, বর্ষা, আর কত কি। মানুষ কেটে কেটে ভোঁতা হয়ে যাচ্ছে, আর অমনি ছুটে আসছে শান দেওয়ার জন্য। তাদের হাতে রক্ত, কাপড়ে রক্ত, হাতিয়ারে রক্ত। দৃশ্যটা দেখে চমকে উঠলেন মিস্টার লরি। ফিরে এসে বসলেন আগুনের পাশে। প্রায় সঙ্গে সঙ্গে বেজে উঠল ব্যাংকের সদর দরজার ঘণ্টা। চমকে উঠলেন মিস্টার লরি। কে এলো এত রাতে, ভাবলেন তিনি। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। দিনে রাতে পালা করে পাহারা দেয় বিশ্বস্ত রক্ষীরা। ভয়ের কিছু নেই। হয়তো কোনো হতভাগা মক্কেল রাতের অন্ধকারে টাকা নিতে এসেছে, হয়তো পালাবার কোনো ব্যবস্থা করতে পেরেছে। উঠে পা বাড়ালেন তিনি। এমন সময় খুলে গেল দরজা। দ্বিতীয়বার চমকে উঠলেন মিস্টার লরি। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না। দরজায় দাঁড়িয়ে আছে লুসি আর ডাক্তার ম্যানেট। দুজনের মুখই পাংশু। দুবাহু বাড়িয়ে ছুটে এলো লুসি, জড়িয়ে ধরল তাকে। কি ব্যাপার, চিৎকার করে উঠলেন মিস্টার লরি। তোমরা এখানে কেন, কি হয়েছে? কাউকে কিছু না বলে প্যারিস চলে এসেছে চার্লস, বলল লুসি। ও চলে আসার পরপর একটা চিঠি পাই, সেই চিঠি থেকে সব জানতে পেরেছি। ভেতর এলো সবাই। এমন সময় আবার হৈ হুল্লোড়ের শব্দ ভেসে এলো প্রাঙ্গণ থেকে। কিসের শব্দ, জিজ্ঞেস করলেন ডাক্তার। পা বাড়ালেন দরজার দিকে। যেও না ডাক্তার, যেও না, পেছন থেকে চিৎকার করে উঠলেন মিস্টার লরি। থমকে ঘুরে দাঁড়ালেন ডাক্তার ম্যানেট। দুহাত কোমরে রেখে গর্বিত ভঙ্গিতে বললেন, বন্ধু, আমি 18টা বছর বন্দি ছিলাম বাস্তিলের ভেতরে। আমার নাম সবাই জানে। বাস্তিল বন্দির গায়ে হাত তোলে এমন বিপ্লবী আজও জন্মেনি প্যারিসে। আমি জানতাম আমাকে সম্মান করবে বিপ্লবীরা। সেই সম্মান ইতিমধ্যেই পেয়েছি। তাই তো বিনা বাধায় একের পর এক চৌকি পেরিয়ে এসেছি। শুধু তাই নয়, চার্লসের খবরে খবর সংগ্রহ করেছি। কোথায় আছে চার্লস, জিজ্ঞেস করলেন মিস্টার লরি। লাফোর্স কারাগারে। নামটা শুনে ভেতরে ভেতরে চমকে উঠলেন মিস্টার লরি, কিন্তু মুখ দেখে কিছু বোঝা গেল না। লুসির দিকে ফিরলেন তিনি, বললেন, আমার পেছনের ঘরটায় গিয়ে বসো। তোমার বাবার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। ডাক্তারের মুখোমুখি বসলেন মিস্টার লরি, বললেন, লাফোর্স বড় কঠিন জায়গা ডাক্তার। ওখানে একবার ঢুকলে জীবন নিয়ে আর বেরিয়ে আসতে পারে না। চার্লসের জন্য যদি কিছু করতে চাও তো এক্ষুনি শুরু করো। বিপ্লবীরা বেশি সময় দেয় না। কারো বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই হলো, ব্যাস শুরু হয়ে গেল বিচার। বলতে পারো বিচারের নাম অবিচার। জজ আর জুরিরা বসে আছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। তারপর গিলোটিন তো পাতাই আছে। যাও ডাক্তার, লুসি আমার এখানেই থাকুক। মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেলেন ডাক্তার ম্যানেট। তখনও প্রায় 100 লোক রয়েছে প্রাঙ্গণে, ঠেলাঠেলি করছে কে কার আগে শান দেবে। একজনের শেষ হলে আরেকজন বাড়িয়ে দিচ্ছে অস্ত্র। পাগলের মতো শানযন্ত্রের হাতল ঘোরাচ্ছে লোকটা। বনবন করে ঘুরছে পাথরের চাকতি। অস্ত্রের সংস্পর্শে আসা মাত্র তীর বেগে ছিটকে বেরোচ্ছে অসংখ্য স্ফুলিঙ্গ। এক মুহূর্ত বিরাম নেই লোকটার। মেয়েরা বোতল থেকে মদ ঢেলে দিচ্ছে তার মুখে।
চাঙ্গা রাখছে তাকে। জানলার পাশে দাঁড়িয়ে দেখলেন মিস্টার লরি। দৃঢ় পায়ে ভিড়ের দিকে এগিয়ে গেলেন ডাক্তার ম্যানেট। কাছাকাছি গিয়ে থেমে দাঁড়ালেন। কি যেন বললেন। চট করে ঘুরে দাঁড়ালো বিপ্লবীরা। এগিয়ে এলো জনা কয়েক। হাত নেড়ে কিছুক্ষণ বক্তৃতা দিলেন ডাক্তার। তারপর হঠাৎ চিৎকার করে উঠল বিপ্লবীরা, বাস্তিলের বন্দি দীর্ঘজীবী হোক, বাস্তিলের বন্দির আত্মীর মুক্তি চাই, চলো চলো লাফোর্সে চলো। বৃদ্ধ ডাক্তারকে কাঁধে তুলে নিল বিপ্লবীরা। ছুটে চলল কারাগারের দিকে। জানলা বন্ধ করে লুসির কাছে এলেন মিস্টার লরি। ছোট্ট লুসি ঘুমিয়ে রয়েছে বিছানায়। মিস প্রস ওর পাশে শোয়া, সেও ঘুমিয়ে। একটা চেয়ার টেনে লুসির পাশে বসলেন মিস্টার লরি। শোকাতুর দৃষ্টি মেলে একবার তাকালো লুসি, তারপর মুখ ভার করে বসে রইল। কেউ ঘুমালো না সেই রাতে। উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটিয়ে দিল সারা রাত। পরদিন দুপুরেও ফিরলেন না ডাক্তার ম্যানেট। ভাবনায় পড়লেন মিস্টার লরি। একজন দেশত্যাগীর স্ত্রীকে আশ্রয় দিয়েছেন তিনি। বিপ্লবীরা জানতে পারলে ব্যাংকের উপর হামলা করে বসতে পারে। তার নিজের যে কোনো ক্ষতি তিনি মেনে নেবেন, কিন্তু তার কারণে ঐতিহ্যবাহী টেলসন্স ব্যাংকের সুনাম তিনি কিছুতেই নষ্ট হতে দেবেন না। তাই দেরি না করে বেরিয়ে গেলেন তিনি। ব্যাংকের কাছে একটা বাড়ি ভাড়া করলেন ওদের জন্য। তারপর ফিরে এসে লুসি, মিস প্রস আর ছোট্ট লুসিকে নিয়ে গেলেন সেই বাড়িতে। ওদের খাওয়া দাওয়া আরামায়েশের সব ব্যবস্থা করে ফিরে এলেন ব্যাংকে। জেরি ক্রাঞ্চারকে পাঠিয়ে দিলেন দেখাশোনার জন্য। দিনের বাকি সময়টুকু ব্যাংকে কাটালেন মিস্টার লরি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। ব্যাংক বন্ধ করে ঘরে এসে বসলেন। এমন সময় পায়ের শব্দ শোনা গেল সিঁড়িতে। কয়েক মুহূর্ত পর এক লোক এসে ঢুকল ঘরে। আমার নাম আর্নেস্ট ডেফার্স। আপনি কি মিস্টার জার্ভিস লরি? হ্যাঁ, কি চাই তোমার? আমি ডাক্তার ম্যানেটের কাছ থেকে এসেছি। একটা চিঠি আছে আপনার। মিস্টার লরির হাতে একটা চিরকুট তুলে দিল ডেফার্স। ডাক্তার ম্যানেটের নিজ হাতে লেখা। তিনি লিখেছেন, চার্লস ভালো আছে, কিন্তু এই মুহূর্তে আমি এখান থেকে আসতে পারছি না। খবরটা লুসিকে জানানো দরকার, ভাবলেন তিনি। ডেফার্সকে বিদায় করে উঠে দাঁড়ালেন। 4 দিন পর ফিরলেন ডাক্তার ম্যানেট। এই 4 দিনে লাফোর্সে যা ঘটতে দেখেছেন তার কিছুই জানালেন না লুসিকে। শুধু বললেন চার্লস ভালো আছে। কারাগারের রোমহর্ষক সব ঘটনা শোনালেন মিস্টার লরিকে। 1000 বন্দীকে হত্যা করা হয়েছে এই 4 দিনে। বিচার সভা বসেছে কারাগারের ভেতরেই। বিচারকেরা গায়ের জোরেই বিচারক হয়ে বসেছে। এক একজন করে কয়েদি আনা হয় তাদের সামনে। অভিযোগ পড়ে শোনানো হয়। 2-1 জন সাক্ষী ডাকা হয়। বেশিরভাগ সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। গম্ভীর মুখে শোনেন বিচারক, তারপর রায় ঘোষণা করেন। আসামি দোষী সাব্যস্ত হলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় বদ্ধভূমিতে। অনেক সময় পৌঁছতেও পারেন না। তার আগেই জনতা তাদের ছিনিয়ে নেয় রক্ষীদের হাত থেকে, তারপর কেটে টুকরো টুকরো করে ফেলে। 2-4 জন যে মুক্তি পাচ্ছেন না তা নয়, তবে এদের সংখ্যা খুবই কম। এমন এক বিচার সভায় গিয়ে নিজের পরিচয় দিয়েছিলেন ডাক্তার ম্যানেট। জুরিদের মধ্যে ছিল তার সেকালের ভৃত্য ডেফার্স। আদালতের সামনে জামাতার পক্ষে অনেক কিছু বললেন তিনি। অনেক কারণ দেখালেন যেসব কারণের মুক্তি পাওয়া উচিত। তার বক্তব্য শুনে আদালতে হাজির করা হলো চার্লস ডার্নিকে। শুনানি শুরু হবে এমন সময় হঠাৎ কি যেন হয়ে গেল। জুরিরা কিছুক্ষণ কানাঘুষা করলো নিজেদের মধ্যে। তারপর আদেশ দেয়া হলো, চার্লস ডার্নিকে এখন মুক্তি দেওয়া সম্ভব নয়। ওকে নিরাপত্তা হেফাজতে রাখা হবে যাতে উন্মত্ত জনতা ছিনিয়ে নিতে না পারে। সঙ্গে সঙ্গে প্রার্থনা জানালেন ডাক্তার ম্যানেট, যতদিন উন্মত্ত জনতা কারাগারের সামনে থেকে চলে না যায় ততদিন যেন তাকে কারাগারে থাকতে দেওয়া হয়। বাস্তিল বন্দী হিসেবে মঞ্জুর করা হলো তার প্রার্থনা। 4 দিন পর ফিরে গেল জনতা। এই 4 দিনে কত রোমহর্ষক ঘটনা ঘটতে দেখেছেন ডাক্তার ম্যানেট। সব বর্ণনা করলেন মিস্টার লরিকে। শুনতে শুনতে বারবার শিউরে উঠলেন মিস্টার লরি। কেটে গেল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। দেখতে দেখতে চিকিৎসক হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ল ডাক্তার ম্যানেটের। সবারই চিকিৎসা করেন তিনি, ধনী গরিব, বিপ্লবী অবিপ্লবী। অবশেষে লাফোর্স সহ 3টে কারাগারের পরিদর্শক নিযুক্ত করা হলো তাকে। শুধু চিকিৎসক বলে নয়, বাস্তিলবন্দির মর্যাদাও তাকে এ কাজ পেতে সাহায্য করল। ফলে চার্লসের সাথে প্রতি সপ্তাহে একবার দেখা করার সুযোগ হলো তার। চার্লসও সুযোগ পেল লুসিকে খবর পাঠাবার। 1 বছর 3 মাস কেটে গেল এভাবে। না হলো চার্লসের বিচার, না মুক্তি। ওরকম তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় কোথায় নতুন শাসকদের? নতুন যুগ এসেছে, নতুন নতুন আইন হয়েছে, সব ভেঙে চুড়ে যাচ্ছে।
ওলটপালট হয়ে যাচ্ছে। রাজার বিচার হচ্ছে, পর মুহূর্তেই তার খণ্ডিত মাথা ধুলায় লুটাচ্ছে ঘাতকের আঘাতে। সারা দেশ ভেসে যাচ্ছে ধ্বংসের বন্যায়। সুতরাং তুচ্ছ চার্লসের খবর কে রাখে? তাই বলে হাল ছাড়েননি ডাক্তার ম্যানেট। থেমেনি তার প্রচেষ্টা। শেষে এক সন্ধ্যায় হাসি মুখে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। কাল বিচার হবে চার্লসের। পরদিন চার্লসের আগে 15 জন বন্দির বিচার হলো। সবাই মৃত্যুদণ্ড। সবচেয়ে মজার ব্যাপার হলো 15 জন বন্দির বিচার করতে সময় লাগলো মাত্র 1.5 ঘন্টা। জুরিদের মধ্যে আজ আর ডেফার্স নেই। সে আজ দর্শকের সারিতে। মিস্টার লরি আর ডাক্তার ম্যানেটও রয়েছেন দর্শকদের মধ্যে। শুরু হলো বিচার। চার্লসকে দেশত্যাগী বলে অভিযুক্ত করল সরকারি উকিল। নতুন আইন অনুযায়ী এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। হ্যাঁ হ্যাঁ, মাথা চাই ওর, সমস্বরে চিৎকার করে উঠল দর্শকরা। প্রজাতন্ত্রের শত্রুদের কোনো ক্ষমা নেই। হাতুড়ি পেটালেন বিচারক মণ্ডলীর সভাপতি। চুপ হয়ে গেল জনতা। দীর্ঘদিন ধরে তুমি ইংল্যান্ডে বসবাস করছো, কথাটা কি ঠিক? আসামির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন সভাপতি। হ্যাঁ। তারপরও তুমি দেশত্যাগী নও বলতে চাও? নতুন আইনের অধীনে আমি দেশত্যাগী নই। আমি অনেক আগেই মার্কুইসের উপাধি ত্যাগ করেছি, কারণ ওই উপাধিকে আমি ঘৃণা করি। আর আমি দেশ ত্যাগ করেছিলাম বিপ্লবীদের ভয় নয়। দেশের গরিব জনসাধারণের পয়সায় বেঁচে থাকার চাইতে ইংল্যান্ডের নিজের উপার্জনের জীবন ধারণ বেশি ভালো মনে হয়েছিল আমার কাছে। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ? 2 জন সাক্ষী আছে আমার, একজন মসিয়ে গ্যাবেল, অন্যজন ডাক্তার ম্যানেট। তুমি তো ইংল্যান্ডে বিয়ে করেছো, তাই না? হ্যাঁ, কিন্তু মেয়েটা ইংরেজ নয়। তবে? ফরাসি, জন্মসূত্রে। নাম কি? কার মেয়ে? লুসি ম্যানেট, ডাক্তার ম্যানেটের মেয়ে। তিনি এখন এখানেই আছেন। ম্যানেটের নাম শুনতেই খুশির একটা স্রোত বয়ে গেল আদালত কক্ষে। কিছুক্ষণ আগেও যারা ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিল চার্লসের দিকে, তাদের চোখে মুখে ফুটে উঠল প্রসন্ন অভিব্যক্তি। ফ্রান্সে কেন ফিরে এলে? ফরাসি নাগরিক গ্যাবেলের একটা চিঠি পেয়েছিলাম, তার প্রাণ রক্ষার জন্যই ফিরে এসেছি। এটা কি আমার অপরাধ? না, চিৎকার করে উঠল উপস্থিত জনতা। গ্যাবেলের চিঠিটা আমাকে দেখাও। চিঠিটা অন্যান্য কাগজপত্রের সাথে চৌকিতে রেখে দেওয়া হয়েছে। টেবিলের উপর রাখা কতগুলো কাগজপত্র ঘেটে একটা চিঠি বের করলেন সভাপতি, পড়লেন, তারপর গ্যাবেলকে ডাকলেন। গ্যাবেল, এই চিঠি তোমার লেখা? হ্যাঁ মুসিয়ে, অ্যাবি কারাগারে থাকার সময় লিখেছিলাম। 3 দিন আগে মুক্তি পেয়েছি আমি। এরপর প্রশ্ন করা হলো ডাক্তার ম্যানেটকে। ডাক্তার ম্যানেটের জনপ্রিয়তা এবং স্পষ্ট জবাব প্রভাবিত করল জুরিদের। তিনি বললেন, বাস্তিল থেকে মুক্তি পাবার পর চার্লসকেই তিনি প্রথম বন্ধু হিসেবে পান। ইংল্যান্ডের অভিজাত শাসক শ্রেণীর সুনজরে ছিল না ও। একবার ইংল্যান্ডের শত্রু হিসেবে অভিযুক্ত করে বিচার করা হয়েছিল। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এক ইংরেজ ভদ্রলোক, মিস্টার জার্ভিস লরি। তিনি এখন এখানেই আছেন। আমার কথা বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করতে পারেন। দরকার নেই, যথেষ্ট হয়েছে, বলল জুরিরা। তারপরে একজন একজন করে সিদ্ধান্ত জানাতে শুরু করল। দর্শকরা হাত তুলে অনুমোদন করল জুরিদের সিদ্ধান্ত। অবশেষে রায় ঘোষণা করলেন বিচারক মণ্ডলীর সভাপতি। আসামি নির্দোষ, তাকে মুক্তি দেয়া হোক। ডাক্তার ম্যানেটের মুখে হাসি ফুটে উঠল, আর মিস্টার লরির নেই আনন্দের কোনো সীমা। কেটে গেল আরও কয়েকটা মাস। এখনো প্যারিস ছাড়েনি চার্লস। এই ব্যাপারে তাড়াহুড়ো করতে চায় না সে, পাছে বিপ্লবীদের সন্দেহ হয়। এক সন্ধ্যায় নাতনির সঙ্গে গল্প করছিলেন ডাক্তার ম্যানেট। লুসি আর চার্লস পাশের ঘরে। ফ্রান্স থেকে কবে কিভাবে বেরোবে তারই সলা পরামর্শ করছে। মিস প্রস গেছে টুকিটাকি জিনিসপত্র কিনতে। জেরি ক্রাঞ্চারকে সঙ্গে নিয়ে গেছে। নানা নাতনির গল্প বেশ জমে উঠেছে। এমন সময় দুবদাব পায়ের শব্দ শোনা গেল সিঁড়িতে। পর মুহূর্তেই দরজায় দুমদাম ঘা। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে ছুটে এলো লুসি। বাবা, চার্লসকে বাঁচাও! ভয় নেই মা, আমি আগে ওকে বাঁচিয়েছি, বললেন ডাক্তার ম্যানেট। একটা লণ্ঠন তুলে এগিয়ে গেলেন তিনি। দরজা খুললেন। হুড়মুড় করে ভেতরে ঢুকল 4 বিপ্লবী। মাথায় লাল টুপি, রুক্ষ চেহারা, কোমরে পিস্তল। চার্লস ডার্নে কোথায়? কর্কশ স্বরে জানতে চাইল একজন। কে খুঁজছে আমাকে? ডাক্তার ম্যানেটের পেছন থেকে জিজ্ঞেস করল চার্লস। আমি তোমাকে চিনতে পেরেছি এভরেমত।
আদালতে দেখেছি, আবার তোমাকে গ্রেপ্তার করা হলো। কেন, কি করেছি আমি? সেটা আদালতে জানতে পারবে। এখন চলো আমাদের সঙ্গে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেছেন ডাক্তার ম্যানেট। নির্বাক দাঁড়িয়েছিলেন এতক্ষণ, এবার সংবিত ফিরে পেলেন। হাতের লণ্ঠনটা নামিয়ে রেখে এগিয়ে গেলেন। বললেন, আমাকে চেনো তুমি? হ্যাঁ ডাক্তার, আমরা সবাই চিনি আপনাকে। তাহলে ওকে গ্রেপ্তার করছো কেন? সেন্ট আন্তোয়ানের লোকেরা অভিযোগ এনেছে ওর বিরুদ্ধে। কিসের অভিযোগ? আর কিছু জিজ্ঞেস করবেন না ডাক্তার, আমাদের তাড়া আছে। একটু দাঁড়াও, কে অভিযোগ করেছে ওর বিরুদ্ধে? নামটা বলো আমাকে। ঠিক আছে, যদিও নিয়মের বাইরে, তবু বলছি, দেফার্স আর মাদাম দেফার্স। আরও একজন আছে। কে সে? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলেন ডাক্তার ম্যানেট। অদ্ভুত এক দৃষ্টি ফুটে উঠল লোকটার চোখে। এর জবাব কাল দেব ডাক্তার ম্যানেট। এসো এভরেমদ। এসবের কিছুই জানতে পারেনি মিস প্রস। প্রয়োজনীয় টুকিটাকি কেনাকাটা সেরে মদের দোকানে ঢুকল। সঙ্গে রয়েছে জেরি ক্রাঞ্চার। মিস প্রসকে দেখে কোণের টেবিল থেকে উঠে দাঁড়ালো এক লোক। মুখটা যথাসম্ভব আড়াল করে এগুলো দরজার দিকে, কিন্তু তাকে দেখে ফেলল মিস প্রস। সলোমন, চিৎকার করে ডাকল, কতদিন পর তোমাকে দেখলাম। আমাকে সলোমন বলে ডেকো না, আমার মরণ ডেকে আনতে চাও নাকি? সলোমন ভাই আমার। প্রায় কেঁদে ফেলল মিস প্রস। পানিতে ভরে গেল দু চোখ। এমন কথা বলতে পারলে? তাহলে দয়া করে মুখটা বন্ধ করো। কিছু বলার থাকলে বাইরে এসো। সঙ্গের লোকটাকে? ও জেরি ক্রাঞ্চার, টেলসন্স ব্যাংকের পাহারাদার। মদের দাম মিটিয়ে বাইরে এলো ওরা। তিনজনই চুপ করে রইল কিছুক্ষণ। তারপর মিস প্রস বলল, আপন বোনের সঙ্গে এ কেমন ব্যবহার তোমার সলোমন? কিছু একটা বলতে যাচ্ছিল সলোমন, কিন্তু তার আগেই জেরি ক্রাঞ্চার বলল, তোমার নাম কি জন সলোমন না সলোমন জন? ঝট করে জেরির দিকে ফিরল সলোমন, চোখে সন্দেহ। কি বলতে চাও তুমি? বলছিলাম তোমার নাম যে সলোমন তাতে সন্দেহ নেই, কারণ তোমার বোন তোমাকে ওই নামে ডেকেছে। অথচ আমি জানি তুমি জন। তোমাকে আমি চিনতে পেরেছি। ওল্ড বেইলিতে সাক্ষ্য দেওয়ার সময় জনের সাথে কি নাম ব্যবহার করেছিলে তুমি? বর্ষাদ। পেছন থেকে কে যেন বলে উঠল। পই করে ঘুরে দাঁড়ালো তিনজন। সিডনি কার্টন দাঁড়িয়ে আছে পেছনে, মুখে স্মিত হাসি। ভয় পেও না মিস প্রস, বলল কার্টন। কাল সন্ধ্যায় পৌঁছেছি প্যারিসে। তোমার ভাইয়ের সাথে কিছু কথা আছে। অবশ্য উনি একজন গুপ্তচর না হলে কথা বলার দরকার ছিল না। ফ্যাকাশে হয়ে গেল বর্ষাদের চেহারা। মিথ্যে কথা, প্রতিবাদ করল সে। আমি জানি তুমি গুপ্তচর। ঘণ্টাখানেক আগে তোমাকে কনসিয়ারগেরি কারাগার থেকে বেরোতে দেখেছি। খুব অবাক হয়েছিলাম তোমাকে ওখানে দেখে। তারপরে তোমার পিছু নেই। এই দোকানে বসে তোমার সাথে যারা মদ খাচ্ছিল তাদের দু চারটে কথা শুনে বুঝতে পারি তুমি একজন গুপ্তচর। তখনই আমি ভাবতে শুরু করি তোমাকে কিভাবে কাজে লাগানো যায়। কাজে লাগাবে আমাকে? ব্যাপারটা গোপনীয়, এখানে আলাপ না করাই ভালো। চলো টেলসন্স ব্যাংকে যাই। ভয় দেখাচ্ছ? আমি কোথাও যাব না তোমার সঙ্গে। তোমার ভালোর জন্যই বলছি, চলো। খানিক ইতস্তত করল বর্ষা। বেশ, চলো। মিস প্রসকে বাসায় পৌঁছে দিয়ে ব্যাংকে গেল ওরা। বাড়িতেই পাওয়া গেল মিস্টার লরিকে। বর্ষাদকে দেখে ভীষণ অবাক হলেন তিনি। পরিচয় করিয়ে দিল কার্টন। মিস প্রসের ভাই মিস্টার বর্ষাদ। বর্ষাদ? নামটা যেন শুনেছি আগে, চেহারাটা তো চেনা চেনা লাগছে, ভুরু কুচকে বললেন মিস্টার লরি। ওল্ড বেইলিতে চার্লসের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। মিস প্রসের অনেকদিন আগে হারিয়ে যাওয়া ভাই। একটা দুঃসংবাদ আছে, চার্লসকে আবার গ্রেপ্তার করা হয়েছে। হোয়াট? 2 ঘন্টা আগেও তো দেখে এলাম। কোথায় নেওয়া হয়েছে ওকে? কনসিয়ারগেরি কারাগারে। ওখানে আমাদের বন্ধু বান্ধব কেউ আছে? জিজ্ঞেস করলেন মিস্টার লরি। নেই, তবে হতে কতক্ষণ, বলল কার্টন। মানে? ইচ্ছা করলে মিস্টার বর্ষাদি আমাদের সাহায্য করতে পারে। আমার সাহায্য পেতে হলে খুব উঁচু দরের তাস থাকতে হবে তোমাদের হাতে। তা আমাদের আছে মিস্টার বর্ষাদ। ঘণ্টাখানেক আগে তোমাকে কনসিয়ারগেরি কারাগার থেকে বেরোতে দেখেছি। অর্থাৎ আজ তুমি ফরাসি পুলিশের গুপ্তচর, প্রজাতন্ত্রীয় পরিষদের গোপন সংবাদবাহক।
অথচ একসময় তুমি ছিলে ব্রিটিশ সরকারের গুপ্তচর। আমার তো মনে হয় তুমি এখনও ব্রিটিশদের পক্ষেই কাজ করছো। মিস্টার বরসাদ, আমি যদি এখন তাদের কাছে গিয়ে বলি তুমি আসলে ইংল্যান্ডের গুপ্তচর, ফ্রান্সের শত্রু, কেমন হবে? এই মুহূর্তে তোমার মাথাটা চলে যাবে গিলোটিনের তলায়। এবার বলো, আমার তাসগুলো কি তোমার চেয়ে খারাপ? মুখটা ফ্যাকাশে হয়ে গেল বর্ষাদের। বুঝতে পারলো সিডনি কার্টনের কথা শুনতেই হবে। শুনলে হয়তো প্রাণ বাঁচতেও পারে, আর না শুনলে অবধারিত মৃত্যু। অসহায় দৃষ্টিতে কার্টনের দিকে তাকালো বর্ষাদ। কি করতে হবে তোমাদের জন্য? খুব বেশি কিছু না। তুমি তো যখন খুশি কনসার্ট গাড়িতে ঢুকতে পারো, তাই না? হ্যাঁ, তা পারি। তাহলে এসো, পাশের ঘরে বসে নিরিবিলি দুটো কথা বলি। তোমাকে একটা কাজ করতে হবে আমার জন্য। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের উপন্যাস আ টেল অফ টু সিটিজ। আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিতভাবে গল্প পাঠ করে শোনাচ্ছি। আজ গল্প শেষ করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই। আপনারা জানেন হয়তো বাংলাদেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে। তার মধ্যে একটি প্রতিষ্ঠান অনেক দিন ধরেই বেশ বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করছে সাধারণ মানুষের জন্য, দরিদ্র মানুষদের জন্য। আমাদের এই কোভিড-19 সংক্রমণের এই সময় যখন নিম্ন আয়ের মানুষদের আসলে সামনে একটা মহাবিপদ আসছে, সবকিছু লকডাউন হয়ে গেলে তাদের আয়ের উপর একটা প্রভাব ফেলবে, যেটা তাদের জীবনযাত্রার উপর একটা সাংঘাতিক প্রভাব ফেলবে। এই সময় আপনারা যদি চান বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আপনারা কেউ সাহায্য করতে পারেন ফিনান্সিয়ালি। বিকাশ অ্যাপসে গিয়ে সেখান থেকে সাজেশন এবং তারপর ডোনেশন, সেখানে গিয়ে আপনারা সরাসরি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সাহায্য করতে পারেন। দেশের এই বিপদের সময় আপনারা যদি কিছুটা কন্ট্রিবিউশন করেন আপনাদের নিজেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।